নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা। খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। ভাববেন না বসে ললিপপ খাবো, কলকাতা দখল শুনেই তৈরি হয়ে গেলেন মমতা। বাংলাদেশ নিয়ে এবার কোন পদক্ষেপ? ওবিসি মামলায় বড় ধাক্কা, রাজ্যে বাতিল হয়ে গেল সব সার্টিফিকেট। কি রায় দিল সুপ্রিম কোর্ট? মহামৈত্রকে সরিয়ে দিচ্ছেন মমতা, 5 বিধায়কের সামনে স্পষ্ট করে দিলেন সব তোলপাড়। বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে, আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রীকে। কলকাতা দখলে ঢাকা থেকে আসছে 3 লাখ রিক্সা, দাবি শুভেন্দু। বিজয় মিছিল সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল কর্মী। বাংলাদেশে এবার শুরু আসল খেলা, ইউনূসের বিরুদ্ধে প্রকাশ্যে মাঠে নামলেন শেখ হাসিনা, বড় ঘোষণা। বাম আমলে খেলাধুলো শেষ হয়ে গেছিল, এবার আবার ফিরে এসেছে অনুব্রত। বিএনপি র্যালি, বাংলা দখলের স্বপ্ন দেখার পর এবার সরাসরি আগরতলার দিকে আসতে চায় ওরা। আসছে বিস্তারিত খবরে। এবার কেবল কলকাতা নয়, বাংলা, বিহার, উড়িষ্যা দখলের ডাক দিয়েছে বিএনপি নেতা। তা নিয়েই শোরগোল। ওপার বাংলায় সেই হুঁশিয়ারি রাজ পড়ল বিধানসভাতেও। বিএনপি নেতাকে চরম কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে মমতা বললেন, যারা বলছেন দখল করবেন তারা ভাববেন না আমরা বসে ললিপপ খাবো। তিনি আরো বললেন, আপনার সেই ক্ষমতা নেই। আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু ধৈর্যের পরীক্ষা দিই। দুদিন আগেই দেখা যায় বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা 4 দিনের মধ্যে কলকাতা দখলের ডাক দিয়েছিলেন। তাই নিয়ে এবার বাংলায় কম কৌতুক হয়নি। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সোমবার ভারত বাংলাদেশ বিদেশ মন্ত্রক পর্যায়ের বৈঠক। সোমবারই ঢাকা পৌঁছেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র। বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে তার বৈঠক হবে ঢাকায়। কিন্তু তার আগেই বিএনপি নেতা রুহুল কবির রিজভির বক্তব্যে শোরগোল। তিনি কেবল কলকাতাই নয়, একত্রে বাংলা, বিহার, উড়িষ্যা দখলে ডাক দিয়েছেন। তার বক্তব্যের ভিডিও সামনে আসতেই শোরগোল। 3 দিন পর বিধানসভার অধিবেশন ছিল সোমবার। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে উঠতেই বাংলাদেশ প্রসঙ্গে কথা বললেন। তখনই এই হুঁশিয়ারি নিয়ে বিএনপি নেতাকে কটাক্ষ করলেন তিনি। অধিবেশন কক্ষে দাঁড়িয়েই নাম না করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তিনি। মমতা বলেছেন, যারা দখলের কথা বলছেন তারা ভেবে নেবেন না আমরা ললিপপ খাবো, অতিরিক্ত কথা বলে প্ররোচনা সৃষ্টি করবেন না। সঙ্গে এটাও স্পষ্ট করলেন, আমরা দাঙ্গা চাই না। বাংলাদেশ নিয়ে ফেক ভিডিও বাজারে চলছে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেছেন তিনি। প্রসঙ্গত অধিবেশনের প্রথম দিনই বাংলাদেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী বাংলার অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। এক্ষেত্রে বাংলা যে কেন্দ্রের কথা পদক্ষেপ করবে তা আগেই জানিয়ে দিয়েছিলেন মমতা, কিন্তু এহেনও বারবার হুমকির পর এবার তিনি পাল্টা হুঁশিয়ারি দিলেন। এর আগে ওবিসি সার্টিফিকেট মামলায় সময় চেয়েছিল রাজ্য। সুপ্রিম কোর্টে বাংলার ওবিসি মামলায় শুনানিতে জবাব দেওয়ার জন্য রাজ্যের হয়ে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। সোমবার দেশের সর্বোচ্চ আদালতে মামলাটি শুনানি ছিল। সেখানেই বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এদিন শীর্ষ আদালত জানায়, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয়। গত মে মাসে 2010 সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতার হাইকোর্ট। ক্ষমতায় আসার পর থেকে 77টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এদিনে কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায়। উচ্চ আদালতের সেই রায়ের বিরোধিতা করে এবং শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। এর আগে এই মামলা সুপ্রিম কোর্টে উঠলে হাইকোর্টের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত, যার কারণে নিজেদের ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারছেন না বহু মানুষ। এদিন রাজ্যের হয়ে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে বললেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে মোট 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। বাংলায় মোট বাসিন্দার 28% সংখ্যালঘু, যার মধ্যে 27% মুসলিম। সিব্বল বললেন, রঙ্গনাথ কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল। হাইকোর্ট অন্ধ্রপ্রদেশের একটি রায়কে ভিত্তি করে ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছে। এদিকে সেই রাজ্যে ওই রায় স্থগিত রয়েছে। এরপরে জাস্টিস বিআর গাভাইয়ের পর্যবেক্ষণ, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয়। ওদিকে সিব্বল বললেন, পিছিয়ে পড়া অংশকে সংরক্ষণ দেওয়া হয়েছে, যার মধ্যে মুসলিম ছাড়া অন্য সম্প্রদায়ের মানুষ রয়েছে। যদিও রাজ্যে তৈরি সংরক্ষণের তালিকা নিয়ে পাল্টা প্রশ্ন তুললেন জাস্টিস কেভি বিশ্বনাথের প্রশ্ন, কোন কমিশন গঠন করা হয়নি। এক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয় কিভাবে সংরক্ষণের তালিকা তৈরি করতে পারে? সিব্বল বললেন, বিশ্ববিদ্যালয় তালিকা তৈরি করেনি, তারা শ্রেণী বিন্যাস করেছে মাত্র। মূল মামলাকারীর পাল্টা সওয়াল, ওবিসিদের তালিকা তৈরির ক্ষেত্রে কোনো সমীক্ষা করা হয়নি বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। কোনো তথ্য ছাড়া কোনো কমিশন গঠন না করে ওবিসি সংরক্ষণ দেওয়া হয়েছে। এই সময় সুপ্রিম কোর্টের প্রশ্ন, হাইকোর্ট বলেছে শ্রেণীবিন্যাস করে রাজ্য বিধানসভায় সেই তথ্য পেশ করুক। রাজ্য নিজের ক্ষমতায় তা করতে পারবে না। এদিন হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চাওয়া হলেও রাজ্যের আবেদন সায় দেয়নি সুপ্রিম কোর্ট। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আপাতত এই মামলায় কোনো নির্দেশ তারা দেবে না। জানুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। মহামৈত্রকে সরানোর আর্জি জানিয়ে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন দলেরই 5 বিধায়ক। তবে সূত্রের খবর, এখনই মহুয়াকে নিয়ে কোনো সিদ্ধান্ত নয়। সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জেলাওয়ারি বৈঠকে এই বিষয়ে আলোচনা হতে পারে। মহুয়ার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন দলের 6 বিধায়ক।
এদিন আকাশীপাড়া, পলাশীপাড়া, তেহট্ট, চাপড়া, কৃষ্ণনগর দক্ষিণের বিধায়করা দলনেত্রীর সঙ্গে দেখা করেন। দলের মধ্যেই বড় অভিযোগ উঠেছে মহামৈত্রীর বিরুদ্ধে। কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখেছেন কৃষ্ণনগর সাংগঠনিক জেলার 6 বিধায়ক। কৃষ্ণনগরের সাংসদ হওয়ার পাশাপাশি কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি পদে রয়েছেন মহুয়া। মূলত জেলা সভাপতি হিসেবেই মহুয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন দলের বিধায়করা। মহুয়ার বিরুদ্ধে সাংগঠনিক কাজে অসহযোগিতার পাশাপাশি একাই সব সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছেন ওই কৃষ্ণনগর সাংগঠনিক জেলা 6 বিধায়ক। যে 6 বিধায়ক মহুয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন তারা হলেন কল্লোল খান, উজ্জ্বল বিশ্বাস, রুকবানুর রহমান, নাসিরউদ্দিন আহমেদ, বিমলেন্দু সিংহ রায় ও মানিক ভট্টাচার্য। ওই বিধায়কদের অভিযোগ দলের নির্দেশ থাকলেও তাদের সঙ্গে কার্যত কোনো রকম যোগাযোগ রাখছেন না মহুয়া মৈত্র। এমনকি সাংগঠনিক কোনো প্রযোজনেও সাংসদকে পান না তারা। বিধায়করা চিঠিতে অভিযোগ করেছেন তাদের অন্ধকারে রেখে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার 178 জন বুথ সভাপতি এবং 17 জন অঞ্চল সভাপতিকে বদল করেছেন মহুয়া। চিঠিতে বিধায়করা অভিযোগ করেছেন তাদের অন্ধকারে রেখে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন মহুয়া। নদিয়া জেলার রানাঘাট এবং কৃষ্ণনগর সাংগঠনিক জেলা নিয়ে এমনিতেই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয় তৃণমূল নেতৃত্বকে, কারণ গোটা নদিয়া জেলাতেই বিজেপি যথেষ্ট শক্তিশালী। সেখানে বিধানসভা নির্বাচনের বছর দেড়েক আগে বিধায়কের সঙ্গে এলাকায় সাংসদের এই কোন দল তৃণমূল নেতৃত্বের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই পরিস্থিতিতে মমতা স্পষ্ট করে দিলেন এখনই মহুয়াকে সরিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি। বেলডাঙ্গায় তৈরি হবে বাবরি মসজিদ, জলসার মঞ্চ থেকে এমনটাই ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার বিধানসভার সামনে দাঁড়িয়ে সেই ঘোষণার ব্যাখ্যা দিলেন বিধায়ক। কোন রাজনৈতিক নেতা বা বিধায়ক নয়, এক ইসলাম ধর্মাবলম্বী হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একটি ট্রাস্ট তৈরি করে তার মাধ্যমেই মসজিদ তৈরি করবেন তিনি। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? হুমায়ুন কবির বললেন, ইসলাম ধর্মাবলম্বী মানুষের আবেগকে সাড়া দিয়ে আমি এই ঘোষণা করেছি। বাংলায় 35% নাগরিক মুসলিম, মুর্শিদাবাদের 70% মানুষ মুসলিম। তাদের আবেগকে গুরুত্ব দিয়ে এই মসজিদ তৈরি করা হবে। বিধায়ক জানিয়েছেন আগামী 2025 সালে 6 ডিসেম্বর সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আর মসজিদের পূর্ণাঙ্গ রূপ দিতে সময় লাগবে 3 থেকে 5 বছর পর্যন্ত। অযোধ্যায় যে বাবরি মসজিদ ছিল তার থেকে বড় মসজিদ তৈরি হবে বলে জানিয়েছে তিনি। উল্লেখ করেছেন বেলডাঙ্গাটায় 80% মানুষই মুসলিম। এই বেলডাঙ্গাতেই রয়েছে রাজ্যের সব থেকে পুরনো মাদ্রাসা, যার বয়স প্রায় 111 বছর। তাই এই জায়গাকেই তিনি বেছে নিচ্ছেন বাবরি মসজিদ বানানোর জন্য। বিধায়ক আরো জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আমন্ত্রণ জানাবেন। হুমায়ুন কবির বলেছেন মসজিদ বানাবো, তাতে শৃঙ্খলার কোনো ব্যাপার নেই, আমার ধর্ম আমি করতেই পারি। আর মুখ্যমন্ত্রীও খুশি হবেন, তাকে প্রধান অতিথি হিসেবে রাখবো। ট্রাস্টিকে অনুরোধ করব তাকে আমন্ত্রণ জানানোর জন্য। তবে হুমায়ুন কবির স্পষ্ট করেছেন যে তিনি কোনো বিধায়ক হিসেবে এই সিদ্ধান্ত নিচ্ছেন না। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লাখ টাকা টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আর ওদের আছেটা কি? রাফাল রাখা আছে হাসিমারায়। শুধু আওয়াজ দিল না, ওখান থেকে প্যান্টে বাথরুম হবে। বাংলাদেশ ইস্যুতে সম্প্রতি বেশ সরব হয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি নেতা শুভেন্দু। গতকাল এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছিলেন, ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলে বাংলাদেশ কেঁপে উঠবে। ভারতের সামরিক সক্ষমতার সম্পর্কে কোনো ধারণাই নেই বাংলাদেশের। তারা যেন ভালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের কাছ থেকে ভারতীয় শক্তির সম্পর্কে জেনে নেয়। এর আগে গত 2 ডিসেম্বর বিজেপির এই নেতা বাংলাদেশের সীমান্তবর্তী বনগাঁর পেট্রাপোলে এক সভায় বলেছিলেন, ইউনুস হুঁশিয়ারি, একদিনে শুধু কলকাতায় যে আবর্জন বের হয় ওটা ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবে না, আপনি পাঙ্গা নিতে আসবেন না। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ইতিহাস স্মরণ করিয়ে দিলে সেদিন তিনি বলেছিলেন 1971 সালে 17,000 ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে গিয়েছে। ভুলে যাবেন না। কেউ যদি অতীত ভুলে যান তার ভবিষ্যৎ ভালো হয় না, ভালো হতে পারে না ভবিষ্যৎ। দলের বিজয় মিছিল সেরে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো 2 জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরা থানার মৌলা গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে মৃত তৃণমূল কর্মীর নাম তপন মল্ল। মৃত এবং আহতরা সকলের বাড়ি চাঁদকুড়ি গ্রামে। ঘটনায় গুরুতর আহত 2 তৃণমূল কর্মীকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সম্প্রতি তালডাংরা বিধানসভা উপনির্বাচনে জয় পায় তৃণমূল। আর সেই উপলক্ষে গতকাল হারবাসরা এলাকায় বিজয় মিছিলে ডাক দেয় তৃণমূল। সেই মিছিলে যোগ দিয়েছিলেন চাঁদকুড়ি গ্রামের 3 তৃণমূল কর্মী। মিছিল শেষে একটি বাইকে 3 জন চেপে চাঁদকুড়ি গ্রামে ফিরছিলেন। ফেরার পথে মৌলা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তায় একটি কালভার্টে ধাক্কা মারে। খবর পেয়ে তালডাংরা থানার পুলিশ আহতদের উদ্ধার করে এবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তপন মল্লকে মৃত বলে ঘোষণা করে। অপর 2 আহতকে আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে পাঠায়। বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে বড় কিছু ঘটতে পারে। এবার প্রকাশ্যে মাঠে নেমেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে কড়া নিশানা করে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে তিনি আঙুল তুলেছেন বাংলাদেশের বর্তমান অশান্ত অবস্থার জন্য। আওয়ামী লীগের কর্মসূচিতে কার্যত বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশকে বাঁচাতে হবে। এর কয়েকদিন আগে আমেরিকায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে কার্যত ভাষণও দিয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন। আগস্টে দেশ ছাড়ার পর থেকে তিনি দিল্লিতে বসবাস করছেন। এদিকে বাংলাদেশে
অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অভিযোগ যে দেশে অশান্তি বাড়ছে। ভার্চুয়াল ভার্সনে ইউনূসকে অনেক আক্রমণ করা হয়। শেখ হাসিনা বলেছেন, এই অন্ধকার দূর হবে, এই ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারী ইউনূস সরকার বাংলাদেশের জনগণের কাছ থেকে শিক্ষা নেবে। তারা আমাদের দেশকে ধ্বংস করছে, সেখানে সন্ত্রাস সৃষ্টি করছে। দয়া করে সবাই ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকারকে অপসারণ করুন, যাতে বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ হয়। এখন কার কাছে বিচার চাইবেন? যে কেউ আপনার বাড়িতে ঢুকে সবকিছু চুরি করতে পারে। শেখ হাসিনা আরো বললেন, ওরা মিথ্যে মামলা করছে এবং যারা হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? তারা সংসদ সদস্যদের কক্ষ থেকে সংসদ ভবন লুট করেছে, তারা দেশকে লুটপাট করছে কেন? তারা অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করছে, তারা কেন এমন করছে? এর জবাব দিতে হবে খুনি ইউনূস ও তার উপদেষ্টাদের। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তার ভাষণে আরো বললেন, বাংলাদেশে অশান্তি চলছে, সেখানে ফ্যাসিবাদী সরকার আছে। এখন অভিবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনাদের মনে থাকবে, এই ডিসেম্বর মাসেই তারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। ডক্টর ইউনূস এবার এই ষড়যন্ত্র করেছেন। তিনি নিজেই এই আন্দোলনের রূপরেখা তৈরি করেছেন বলে জানিয়েছেন। তিনি এর মাস্টার মাইন্ড। আমরা সবাই তাদের দাবি মেনে নিয়েছি। তারা বঙ্গবন্ধু ভবন ধ্বংস করছে। শেখ হাসিনা তার ভাষণে বললেন, তিনি নিজেই স্বীকার করেছেন যে সন্ত্রাসবাদীদের জেল থেকে মুক্তি দিয়েছেন, তারা পার্লামেন্টে হামলা করেছেন, তারা সবকিছু ধ্বংস করেছেন। 300 সাংবাদিকদের স্বীকৃতি বাতিল করেছে, শতাধিক সাংবাদিক কারাগারে, সবার বিরুদ্ধে মিথ্যে মামলা। আমার বিরুদ্ধে 250টি মামলা রয়েছে। তারা চিন্ময় কৃষ্ণ প্রভু পূজারীকেও গ্রেপ্তার করে এবং তার আইনজীবীকে মামলা লড়তে দেয়নি। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সম্পূর্ণ ফ্যাসিবাদী সরকার সব অপরাধী মুক্ত পেয়েছে। রাজনগরী ব্লকের খোদাইবাগ মাশরুম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় গত 4 ডিসেম্বর 5 দিন ব্যাপী ফুটবল খেলার শুভ সূচনা হয়। শুভ সূচনা করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সেই সাথে ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় রাজনগর ব্লকের শাকিরপাড়া বনাম শীর্ষা ফুটবল দল। ফলাফলে শাকিরপাড়া 4-1 গোলের ব্যবধানে বিজয়ী ঘোষিত হয়। সেই খেলা ঘিরে লোক সমাগম ছিল মাঠের আনাচে কানাচে। বীরভূম, বর্ধমান এবং ঝাড়খণ্ড এলাকা সহ মোট 16টি দল খেলায় অংশগ্রহণ করেন। পুরস্কার স্বরূপ বিজয়ী দলের হাতে 1 লক্ষ টাকা এবং ট্রফি এবং বিজিত দলের হাতে 75,000 টাকা এবং ট্রফি প্রদান করা হয়। এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ এবং বেস্ট ডিফেন্সকে পুরস্কৃত করা হয় বলে যৌথভাবে জানালেন খোদাইবাগ মাশরুম স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি শেখ আলী এবং সভাপতি শেখ নুরুল জামাতার। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, রাজনগর বিডিও সুভাষিস চক্রবর্তী, রাজনগর থানার রশ্মি ঝুমুর সিনহা, রাজনগর বিদ্যুৎ বিভাগের স্টেশন ম্যানেজার বিশ্বজিৎ নন্দী সহ বহু বিশিষ্ট জনেরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল বললেন, বাম আমলে খেলাধুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল, বর্তমানে ফের খেলাধুলো ফিরে আসছে। ক্লাব এবং মাঠের উন্নতির জন্য উদ্যোক্তাদের পাশে আছেন বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি শহরের থেকে গ্রামাঞ্চলে খেলাধুলো অনেকাংশে বেড়েছে বলে তিনি মন্তব্য করেছেন। একদিকে ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার দাবি উঠেছে বাংলাদেশে, বিলি করা হচ্ছে লিফলেট। সেটা না হয় এক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কাজ। তাই বলে খাস রাজনৈতিক দলও বলছে ভারতের দিকে অভিযান চালাবে। সোমবার যখন ঢাকার মাটিতে ভারতের সঙ্গে বৈঠক হচ্ছে বাংলাদেশের, তারই মধ্যে ভারতের সীমান্তের দিকে অভিযান চালানোর কথা বলল সে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। সাংবাদিক বৈঠক করে অভিযানের কথা ঘোষণা করেছে বিএনপি নেতারা। বিএনপি ঘোষণা করেছে আগামী 11 ডিসেম্বর অর্থাৎ বুধবার সকালে ভারতের রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলার দিকে লং মার্চ করবে তারা। আগরতলা এবং বাংলাদেশের সীমান্ত এলাকা পর্যন্ত অভিযান চালাবে তারা। ভারতকে হুঁশিয়ারি দিতেই নাকি এই লং মার্চ করা হচ্ছে। এই ঘোষণার আগেই বাংলা, বিহার, উড়িষ্যা দখলের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি নেতা। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের শাসক শ্রেণী যা করছে তা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আগ্রাসন ছাড়া আর কিছুই নয়। আপনারা বলছেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন। সংখ্যালঘু নির্যাতন বলে কি? আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজদৌল্লার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও। শুধু তাই নয়, বাংলাদেশের রাস্তায় এমন কিছু লিফলেট বের করা হচ্ছে যাতে লেখা ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির এই বার্তা ছড়াচ্ছে, আর তাতে কোনো নিয়ন্ত্রণ নেই ইউনূস সরকারের। প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।